আসসালামু আলাইকুম। আমাদের প্ল্যাটফর্মে একটা খুব কমন প্রশ্ন হচ্ছে যে কানাডাতে এখন কোন জবগুলোর সব থেকে বেশি চাহিদা আছে। এটা বোঝার একটা সহজ স্ট্রেইট কাট কায়দা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে ক্যাটাগরি বেস যে প্রফেশনগুলো আছে সেই প্রফেশনের এগেনস্টে যে এনওসি গুলো আছে সেগুলোর দিকে যদি লক্ষ্য করেন এবং সেই এনওসি গুলোতে যদি আপনার এনওসি মিলে যায় তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যেগুলো সব থেকে বেশি ইন ডিমান্ড জবের তালিকায়, এবং সেই কারণেই এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরি বেসড প্রফেশনের তালিকাতে অর্থাৎ এই স্পেশাল ক্যাটাগরিতে এসছে। আমরা জানি এখানে 6টা ক্যাটাগরি আছে কারেন্ট। একটা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। কানাডাতে এখন ফ্রেঞ্চ ভাষা জানা এবং সেটার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে সাথে, সেইটা একটা বড় অগ্রগতি এগুলোর দিকে প্রোগ্রামগুলোর ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস। এখানে 37টা এনওসি আছে। আমরা মানে ডাক্তার, রেজিস্টার্ড নার্স, নানা রকম মেডিকেল টেকনোলজিস্ট, এটা তো আছেই। ইভেন এইড, নার্সের যে এইড, তারাও কিন্তু এখন এক্সপ্রেস এন্ট্রিতে একেবারে মানে ফেডারেল গভর্নমেন্টের এই পিআর প্রোগ্রামে, ইমিগ্রেশন প্রোগ্রামে সব পরিবারে পিআর হয়ে কানাডায় আসতে পারে। এগেইন সেটার জন্য অবশ্যই পয়েন্টস করে সিআরএস স্কোর, কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে যথেষ্ট ভালো স্কোর থাকতে হবে। 450 উপরে তো থাকতেই হবে। আইএলস লাগবে, ইসিএ লাগবে, আইএলস এ খুব ভালো একটা স্কোর লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন নার্সের এইডের কি এই পর্যায়ের দক্ষতা থাকতে পারে? হ্যাঁ, হয়তো বাংলাদেশে নেই, অন্যান্য দেশে আছে। আমরা তো শুধু বাংলাদেশ দিয়ে এক্সপ্রেস এন্ট্রিকে বিচার করলে বা কানাডার কোনো প্রোগ্রামকে বিচার করলে হবে না। আর কানাডার সরকার যখন একটা কোনো প্রোগ্রাম নতুন কিছু লঞ্চ করছে তখন তো সে শুধু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোকে বিবেচনায় রাখছে না, সে কানাডা বাদে পুরো দুনিয়াকেই বিবেচনায় রাখছে, এবং সারা দুনিয়া থেকে দক্ষ যোগ্য কর্মীরা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডাতে আসছে এই পিআর প্রোগ্রামগুলো দিয়ে। ইভেন পাশাপাশি তারা ক্লোজড ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করছে নিজের যোগ্যতা দক্ষতা বলে জবের অফার নিয়ে। যেটা বলছিলাম যে হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস অকুপেশন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, মানে স্টেম অকুপেশন, স্ট্রেট অকুপেশন আমরা জানি এর আগে 10টা এনওসি ছিল, সেটা এই বছর মোস্ট লাইকলি ফেব্রুয়ারিতে এসে এটা 15টা বাড়িয়ে 25টা এনওসি এখানে এখন যুক্ত হয়েছে। তার মানে 25টা অকুপেশন রিলেটেড টু ট্রেড, 25টা অকুপেশনে এখানে হুলুস্থুল ডিমান্ড আছে। পাশাপাশি এগ্রিকালচারাল এন্ড এগ্রো ফুড অকুপেশনস, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই বছর ফেব্রুয়ারিতে আমরা জানি এডুকেশন অকুপেশনসে বেশ কিছু 5টা, আমি একটু দেখে বলছি, 5টা এনওসি এখানে যোগ হয়েছে। Right, elementary and secondary school teachers, teacher assistant, instructor of persons with disability, early childhood educator and assistant, elementary school and kindergarten teachers, secondary school teachers. এটাও একটা বিশাল ব্যাপার কানাডাতে। মানে আমরা যখন আসলাম তখন থেকেই 2017 থেকে আমরা অপেক্ষা করছিলাম টিচারদের জন্য কখনো কানাডা সরকার বিশেষ কোনো সুযোগ সুবিধা দিয়ে টিচার আনার বন্দোবস্ত করে কিনা। আমরাও এক্সপ্রেস এন্ট্রি দিয়ে আসছিলাম টিচার হিসেবে। মৌলিক তাসনুবা, সিএসি মৌলিক তাসনুবা ছিল মেইন অ্যাপ্লিক্যান্ট। কিন্তু এখন যেটা বড় সুবিধা সেটা হচ্ছে যে বাংলাদেশের বিশেষ করে বড় জেলা শহরগুলোতে, যে শহরগুলোতে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন স্কুল আছে, সেখানে যে টিচারদের একটা অংশ হয়তো ইংলিশ মিডিয়ামেই সারা জীবন পড়াশোনা করেছে, তারা নিজেরা এ লেভেলস, ও লেভেলস করেছে, তারা তারপরে গ্রাজুয়েশন করেছে। মানে ওনারা তো আইএলস এ বসলেই 7.5-8, মানে 7-এর উপরে তো ফর শিওর পাবে। তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা। পাশাপাশি ইংলিশ ভার্সনে যারা কাজ করছে, ম্যাথস টিচার, সায়েন্স টিচার, ইংরেজিটা ভালো, আইএলস ভালো। মোদ্দা কথা কানাডা যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, একটা প্রভিন্স বাদ দিলে, কুইবেক বাদ দিলে বাকি 9টা তো বাধ্যতামূলক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ইংরেজিতে আপনাকে একেবারে মানে লক্ষণীয় পর্যায়ে ভালো হতেই হবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশ থেকে যে কয়েক হাজার ইমিগ্রেন্ট প্রতি বছর আসেন তারা এগুলোর সমস্ত রিকোয়ারমেন্ট মিট করেই আসেন। প্রশ্নটা ছিল যে খুব ভালো চাহিদা, ইন ডিমান্ড কোন জবগুলোর, সেটা বোঝার কায়দা হলো সবসময় এক্সপ্রেস এন্ট্রির এই ক্যাটাগরি বেসড প্রফেশনগুলোর সাথে থাকবেন। এগুলোকে চেক করে দেখবেন যে এইখানে নিত্য নতুন কোন এনওসি যোগ হচ্ছে কিনা। এইখানে যে টোটাল এখন যে 87টা এনওসি, সেটার মধ্যে আপনার এনওসিটা পড়ে কিনা। তাহলে আপনি একদম সুপার, মানে সব থেকে বেশি ইন ডিমান্ড জবের তালিকায় আছেন। আর তাছাড়াও শত জব আছে ইন ডিমান্ডের প্রত্যেকটা সেক্টরে। এগুলো কানাডার বড় জব পোর্টালগুলো গিয়ে
জব মার্কেটে কানাডা জব ব্যাংকের যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত, সেখানে গিয়ে কানাডার 10টা প্রভিন্সের 10টা প্রভিন্সিয়াল সাইট আছে, সেখানে গিয়ে খোঁজ করলেও দেখবেন কোন জবগুলোর এই বিষয়ক আর্টিকেল পড়বেন। কানাডার ট্রাস্টওয়ার্দি যে প্ল্যাটফর্মগুলো, তারা যে নিউজ আর্টিকেলগুলো পাবলিশ করে, তারা ইমিগ্রেশন রিলেটেড যে আপডেটগুলো দেয়, সেগুলোর সাথে পড়াশোনা করবেন প্রতিনিয়ত, তাহলে এটা জেনে যাবেন। সবশেষে যাদের বেলায় প্রযোজ্য তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যেন মনে রাখি, কানাডার কোনো একটা প্রোগ্রাম দিয়ে কোয়ালিফাই করে আসা মানেই হচ্ছে সেই প্রোগ্রাম অনুযায়ী 100% যোগ্যতা দক্ষতা নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে তৈরি করে নিজে আবেদন করা। সেইখানে কোনো দ্বিধা থাকলে একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের শরণাপন্ন হওয়া, তাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে আবেদনপত্র জমা দেওয়া, অথবা কোনো একজন আরসিএসির সাথে কনসালটেশন সেশনে বসে আপনার জন্য বেস্ট ফিট প্রোগ্রাম কোনটা, সেটাতে আপনার কর্মপরিকল্পনা কি হবে, আপনি কিভাবে আগাবেন, সেগুলো ভালো করে বুঝে নেওয়া। এই বছর 2025-এ এবং সামনের বছর যারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, প্রোগ্রামের মধ্য দিয়ে আশার আল্লাহ আপনাদের সবার এই নিয়ত, এই দম, শ্রম, ধৈর্য, ভরসাকে কবুল করে নিন। ভালো থাকবেন।